তাহলে হবে, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের যে ক্লাসটা মেইনলি বেসিক্যালি হলো গিয়েছে টেলউইন্ড সিএসএস এর উপর। এর আগে লাস্ট উইকে আমরা সবাই ক্লাস করছি হলো বুটস্ট্র্যাপ সিএসএস, একটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক যা দিয়ে দেখা গেছে যে আমরা টুকটাক প্রজেক্টের মতো করছি। তো বুটস্ট্র্যাপ সিএসএসটা আমরা যে ইউজ করলাম, তো ওই ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে আমাদের আর সিএসএস যে আলাদা করে লেখা ওইটা লাগতেছে না। এখানে যে টুকটাক কাজগুলো আছে ওইটা আমরা এখানে বুটস্ট্র্যাপের যে তাদের যে বানানো সিএসএস গুলো আছে বা সিএসএস ফাইলগুলো আছে সিডিএন থেকে আমরা যে এই দুইটা লিংক নিছি ওই লিংকের মাধ্যমে আমরা করতে পারতেছি। তো ফ্রেমওয়ার্ক বলতে যে এখানে সিএসএস কে ইজিভাবে ইউজ করার জন্যই আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করি। তো সেটা যে শুধু বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড বা এরকম ফেমাস কয়েকটাই যে আছে তা না, আরও কয়েকটা আছে, প্রায় 10-12টা আছে এরকম, যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো তার মধ্যে বুটস্ট্র্যাপ টেলউইন্ড এগুলো একটু বেশি কাজ পপুলার, যার কারণে এগুলো দিয়ে কাজটা বেশি হয়। তো আমরা যেরকম বুটস্ট্র্যাপে দেখা গেছে বিভিন্ন কাজ করতে পারছি, যে ব্রেক পয়েন্টে ইউজ করে এখানে আমরা রেসপন্সিভনেসটা চালা যেতে পারছি, বা টাইপোগ্রাফি ইউজ করে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারছি, যে H1 থেকে H6 এগুলো যেমন আমাদের আর ইউজ করা লাগে নাই, আমাদের এক্সট্রা সিএসএস গুলো লেখা লাগে নাই। তো তেমনি দেখা গেছে টেলউইন্ডেও আমরা ওই সুবিধাগুলো পাবো। তো টেলউইন্ডে ইউজ করার জন্য আমাদের প্রথমে যদি আমরা গুগলে যা সার্চ দিই টেলউইন্ড সিএসএস, তারপরে যে টেলউইন্ডের লিঙ্কটা আছে, তো এইখানে আমরা যদি যাই, তো প্রথমে আমরা গুগলে একটু দেখি যে টেলউইন্ড সিএসএসটা আসলে কি। টেলউইন্ড সিএসএসটা হলো কি, যে এখানে লেখা আছে ক্লিয়ারলি ইউটিলিটি ফাস্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ইউটিলিটি ফাস্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে খুব সহজে, খুব তাড়াতাড়ি, সংক্ষেপে কাজ করার জন্য আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করতে পারি, এটাই এখানে বোঝানো হয়েছে। একটা এখানে যখন আমরা এর ওয়েবসাইটটা ঢুকবো তখন একটা শর্ট এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে যে আমরা টেলউইনটা দিয়ে কি কি কাজ করতে পারতেছি। এই যে ডান পাশে আমাদের কোডটা লেখা হইতেছে, ক্লাসগুলো লেখা হইতেছে, আর বাম পাশে দেখা গেছে যে আমরা চেঞ্জ দেখতে পারতেছি বিভিন্ন। তো এটা হলো গিয়ে যে টেলউইন সিএসএস এর যদি আমরা গেট স্টার্টেডে যাই, তো এখানে দেখা যাইতেছে একটা ডকুমেন্টেশন, অনেক হিজিবিজি অনেক কিছু লেখা। তো প্রথমেই যেটা আছে, যে একটা ফ্রেমওয়ার্ক বা যেটাই হোক, একটা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের জার্নিতে আমরা যখন নতুন একটা কিছু এক্সপ্লোর করতে যাইতেছি, প্রথমেই আমাদের কাজ যেটা, যে ডকুমেন্টেশনে কি আছে এটা আসলে দেখি একটু। যে আমরা বুঝি বা না বুঝি ওটা কোনো দরকার নাই, জাস্ট দেখি যে কি আছে এখানে। এখানে একটা ডকুমেন্টেশন আছে, লেখা আছে গেট স্টার্টেড উইথ টেলউইন্ড সিএসএস, মানে টেলউইন্ড সিএসএস কিভাবে শুরু করা যায় বা টেলউইন্ড সিএসএস দিয়ে কিভাবে কাজ করে। তো টেলউইন সিএসএস চারভাবে আমরা দেখা গেছে আমাদের প্রজেক্টে কাজে লাগাইতে পারি। একটা টেলউইন সিএলআই, ইউজিং পোস্ট সিএসএস, ফ্রেমওয়ার্ক গাইড বা প্লে সিডিএন, এরকম চারটা ওয়ে আছে। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যে বুটস্ট্র্যাপ যখন আমরা ইনস্টল করতে গেছিলাম, যে এই যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখছি যে হয় সংক্ষেপে আমরা এই লিঙ্ক দুইটা কপি করে আমাদের যে ইয়েটা ছিল, আমি যদি একটা প্রজেক্ট ক্রিয়েটও করি, যেমন দেখা গেছে যে এখানে যদি আমি দেখা গেছে যে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাই, জাস্ট ডেমো নামে আমি একটা ফোল্ডার খুললাম। এটা যদি আমি দেখা গেছে যে আমার টার্মিনাল ওপেন করি, আর মানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যদি আমি এটা ওপেন প্লে করি, মানে এই ফোল্ডারটা, তো তো যেটা দেখা গেছে যে আমরা যখন একটা এইচটিএমএল ফাইল নেই, এই যে এটা হলো গিয়ে যে দেখা গেছে যে আমাদের একটা নর্মাল এইচটিএমএল এর বয়লার প্লেট, বা দেখা গেছে এইচটিএমএল স্কেলেটন যেটাকে বলে। তো এই স্কেলেটনটার মধ্যে আমরা যদি দেখা গেছে আমাদের বুটস্ট্র্যাপটা ইউজ করতে চাই, নর্মালি আমরা যখন টেক্সট ইউজ করতাম, তখন আমরা হয় এই যে এই সিএসএস এর যে লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটা নিয়ে কি করতাম, আমরা এই যে এখানে টাইটেলের নিচে যে লিখে দিতাম যে মানে, বা মানে এখানে একটা লিঙ্ক করার একটা সিস্টেমে লিঙ্ক করতাম, বা দেখা গেছে এই যে এখানে যে সুন্দর মতো বলার প্লেটটা আমাকে দিছে, এটা সুন্দর মতো কপি করে নিয়ে এই যে এইখানে আমরা বসায় দিতাম, যে আমাদের ইয়াটা, যে বুটস্ট্র্যাপটা আমাদের ফাইলের সাথে কানেক্ট হয়ে গেল, বুটস্ট্র্যাপটা ফাইলের সাথে কানেক্ট হইলো। তো এটা হলো গিয়ে আমরা সিডিএন ইউজ করে করলাম, মানে বা লিঙ্ক ইউজ করে করলাম যদি সংক্ষেপে আমি বলতে চাই। তো এছাড়াও দেখা গেছে যে বুটস্ট্র্যাপ সেট আপ করার আরেকটা সিস্টেম আমাদেরকে যেটা দেখা গেছে যে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি অফলাইনে ইউজ করার জন্য।
তো এগুলো বুটস্ট্র্যাপের সিস্টেম। টেল উইন্ডো সেম এরকম চারভাবে আমরা ইনস্টল করতে পারি। চারভাবে ইনস্টল করার মধ্যে সবচেয়ে সহজ যে সিস্টেমটা সেটা হলো গিয়ে সিডিএন ইউজ করা। কিন্তু সিডিএনে যখন আমরা যাব যে প্লে সিডিএন, তখনই আমাদেরকে তারা একটা ওয়ার্নিং দিয়ে দিছে এখানে। ওয়ার্নিংটা কি? যে ইউজ দ্য প্লে সিডিএন টু ট্রাই টেলউইন রাইট ইন দ্য ব্রাউজার উইদাউট এনি বিল্ড স্টেপ। মানে দেখা গেছে যে আমরা আমাদের কোনো ফ্রেমওয়ার্ক বা অন্য কোনো কিছুতে আমরা ইউজ না করে ডিরেক্টলি আমরা কীভাবে যে টেলউইনটা ইউজ করতে পারি। বা দেখা গেছে যে কিন্তু এখানে যে ওয়ার্নিংটা আমাদের দিছে, দ্য প্লে সিডিএন ইজ ডিজাইন ফর ডেভেলপমেন্ট পারপোজ অনলি অ্যান্ড ইজ নট দ্য বেস্ট চয়েস ফর প্রোডাকশন। মানে আমরা যদি কোনো আমাদের প্রজেক্টগুলো কোনো জায়গায় প্রোডাকশন করতে চাই, প্রোডাকশন বলতে এটা যেটা বোঝায় যে কোনো কোম্পানিতে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে এটা কখনো বেস্ট একটা অপশন না। ওই বেস্ট অপশনগুলো কোনটা? টেলউইন সিএলআই ইউজ করা, ফ্রেমওয়ার্ক গাইড ইউজ করা, এই যে আমরা বাইট মানে যেটা রিয়েক্টের সাথে আমরা ইউজ করতে পারবো, নেক্সট জেএসের সাথে আমরা ইউজ করতে পারবো, এরকম আরও অনেকগুলো আছে। তো এখন আমরা ছোট মানুষ, আপাতত দেখা গেছে আমাদের শুরু টেলউইনটা দেখি কীরকম। জাস্ট এই একটা লিঙ্ক, এই যে স্ক্রিপ্ট দিয়ে যে একটা লিঙ্ক দিয়ে দিছে, এই একটা লিঙ্কে আমরা আমাদের টেলউইন্ড ইউজ করতে পারি। তো আমাদের এই বুটস্ট্র্যাপে আসার আগে আমরা যেভাবে ছিলাম নর্মাল একটা ডকুমেন্টেশন, সেই নর্মাল ডকুমেন্টেশন আমরা আসি। এখানে আমরা H1 নামে একটা ট্যাগ দিই, ট্যাগ দিয়ে লিখি যে ফার্স্ট ক্লাস উইথ টেলউইন্ড। তো এটা যদি আমরা দেখা গেছে যে আমাদের লাইভ সার্ভারটায় দেখি, এই যে আমাদের লাইভ সার্ভারটা, তো এইখানে আমরা যেহেতু H1 ট্যাগটা দিছি, H1 ট্যাগটা ইউজ করছি, তো H1 ট্যাগটা আমরা কি জানি যে দেখা গেছে যে H1 ট্যাগের মধ্যে আমাদের যে টেক্সটটা আছে সেটা সর্বোচ্চ বড়, বা HTML ট্যাগ দিয়ে যেটা যে সর্বোচ্চ বড়ভাবে বা একটু বোল্ড করে লেখাটারে। আর যদি আমরা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ ইউজ করলে যেটা দেখা যায় যে আমাদের লেখাগুলো দেখা গেছে যে একটু ছোট থাকতেছে, মানে একটা নর্মাল প্যারাগ্রাফের মতো দেখা যাইতেছে। কিন্তু টেলউইন যখন আমরা দিব, তো তখন দেখা গেছে যে আমাদের এই H1 বা পি, মানে এই যে আমাদের সিমেন্টিক যে ট্যাগগুলো, প্যারাগ্রাফ বা বলেন বা হেডিং বলেন, এই সিমেন্টিক যে ট্যাগগুলো আছে, এইগুলো আর দেখা গেছে যে এইভাবে ট্যাগ দিয়ে আমরা কাজ করতে পারবো না, তখন আমাদের টেলউইন্ড ইউজ করা লাগবে এখানে। আমি যদি এই স্ক্রিপ্টটা কপি করি, এই লিঙ্কটা কপি করে এখানে যদি আমি একটা কমেন্ট দেই যে টেলউইন সিডিএন যদি আমি কমেন্ট দিই, তারপর যদি আমি লিঙ্কটা কপি করে দিই, তাহলে দেখা যাবে যে এই যে আমার যে লাইভ সার্ভারটা ওপেন আছে, এই লাইভ সার্ভারের মধ্যে প্রায় সব কিছু দেখা গেছে যে একরকম হয়ে গেছে। এখানে প্যারাগ্রাফ ট্যাগটাও বোঝা যাইতেছে না, হেডিং ট্যাগটাও বোঝা যাইতেছে না। এটা যে একটু আগে হেডিং ছিল বা ছিল, এই যে আমি যদি আবার একটু করি, তাহলে দেখা যাবে এই যে হেডিং বা প্যারাগ্রাফটা ঠিকই বোঝা যাইতেছে। কিন্তু যখনই আমি দেখা গেছে আমার টেলউইনটা এখানে সেট আপ দিব, তখন আর বোঝা যাইতেছে না। এর কারণটা কি? কারণটা হলো গিয়া যে আমাদের যে ব্রাউজার আছে, সবাই আমরা আলাদা আলাদা ব্রাউজার ইউজ করি। যেমন আমি এখানে যেটা ইউজ করতেছি গুগল ক্রোম, বা অনেকে ইউজ করে যে মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ আছে, এরকম আলাদা আলাদা ব্রাউজারের মধ্যে ব্রাউজারের কিছু নিজস্ব সিএসএস স্টাইল আছে, যে সিএসএস স্টাইলগুলো তারা নিজেরা ইউজ করে তাদের যে আমরা যে ওয়েবসাইটগুলো শো করব বা ওয়েবসাইটগুলো যে ভিউ করব, সেই ওয়েবসাইটগুলো দেখানোর জন্য। কিন্তু তো দেখা গেছে যে এক একটার এক এক রকম। তো যখন আমরা দেখা গেছে যে H1 বা পি গুলো যখন আমরা ইউজ করতেছি, এক একটা ব্রাউজারে হয়তো এক এক রকম দেখাইতে পারে। এখন এখন বেশিরভাগ দেখা গেছে মোস্ট পপুলারগুলা একই রকম দেখায়, কিন্তু কিছু কিছু ব্রাউজার আছে যারা একদম টাফ বিহেভ করে। তো এই কারণে টেলউইন্ড এই জিনিসটা করে যে সব কিছুকে তারা একরকম করে নেয়, যাতে তাদের ক্লাসগুলো আমরা ইউজ করে তাদের মতো ডিজাইনটা আমরা করতে পারি। তো টেলউইন্ড সিএসএসটা কেন আসলে আমরা টেলউইন সিএসএস কেন ইউজ করি? মেনলি আমাদের যে নর্মাল যে একটা আছে, যে আমরা যখন নর্মাল প্রজেক্টটা করতে যাইতেছি, তখন আমাদের সিএসএস গুলো লেখা লাগতেছে আলাদা একটা ফাইলে, হাজার হাজার সিএসএস লেখা লাগতেছে একটা ছোটোখাটো একটা প্রজেক্ট করার জন্য। বাট এইখানে দেখা গেছে যে টেলউইন্ডে যদি আমরা যাই, তো টেলউইন্ডের ওয়েবসাইটটা একটু ভালো মতো দেখি যে টেলউইন্ডের ওয়েবসাইটটায় কী কী আছে আসলে। টেলউইন্ডের ওয়েবসাইটে গেলে আমরা যদি দেখি, একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি এখানে যে এডিটর সেটআপ বলতে এখানে যেটা বোঝানো হয় যে আমরা টেলউইনকে কীভাবে বিএস কোডে সেট আপ করতে পারি, মানে ওই যে যেটা আমি দেখাইলাম একটু আগে। তারপর এখানে যদি আমি দেখি
যে কোর কনসেপ্টগুলো কি আসলে টেলউইন্ডের। ইউটিলিটি ফার্স্ট, ফান্ডামেন্টাল। তার মানে এখানে হলো গিয়ে যে সিএসএস গুলো তারা নিজেরা লেখা দিছে, আমরা শুধু ক্লাস ইউজ করেই যে ইউজ করতে পারতেছি, আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, এটাই বুঝাইছে যে ইউটিলিটি ফার্স্ট ফান্ডামেন্টাল দিয়ে। তার হোবার, ফোকাস অ্যান্ড আদার স্টেট। নর্মালি হোবার করার জন্য আমরা যখন একটা H1 এর ভিতর একটা কিছু একটা লিখি, তো নর্মালি ওইখানে যদি আমরা হোবারের আবার ইফেক্ট আনতে যাই, তো আমাদের দেখা গেছে যে সিএসএস কিন্তু আবার লেখা লাগতেছে, ডবল লিখছি আমরা সিএসএসটা তখন, যে হোবার করলে একরকম আসবে আর হোবার ছাড়া একরকম দেখাবে, মানে নর্মালি একরকম বিহেভ করতেছে, আর এটাকে যখন আমি হোবার সিএসএসটা দিব তখন দেখা গেছে আরেক রকম বিহেভ করে। যে হবার করার পরে হয় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইতেছে বা টেক্সটটা আমার বড় হইতেছে বা একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে এরকমই। কিন্তু এইখানে টেলউইন্ডের মধ্যে যদি আমি ইউজ করতে যাই, টেলউইন্ড তখন দেখা যাচ্ছে আমি জাস্ট এই হোবারটা লেখা, হোবারে কি চেঞ্জটা আসবে এটা আমি লেখা দিলেই হবে। যে যে এখানে যেরকম একটা এক্সাম্পল দিচ্ছেন যে নর্মালে তার ব্যাকগ্রাউন্ড স্কাই থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হলে গিয়ে 500, আর হবার করলে এটা হয়ে যাবে যে ব্যাকগ্রাউন্ড স্কাই 700। এখন কথা হলে গিয়ে যে এখানে বিজি স্কাই 500 বা বিজি স্কাই 700 বলতে কি বুঝাইছে এটা আমি বুঝতেছি না। আচ্ছা, এটা একটু পরে যাইতেছি, আগে আমরা দেখি যে এখানে কি লিখছে। এটা যদি আমরা নর্মালি দেখি, যে কপি করলাম, কপি করে আমার এই যে H1 যে ট্যাগটা আছে, আমার যে H1 ট্যাগটা আছে, H1 ট্যাগের মধ্যেই যদি আমি ওই ক্লাস দুইটা ইউজ করি, ওইখানে আমি যেই দুইটা ক্লাস দেখলাম, এখানে কি হলো, হ্যাঁ, এইখানে যেটা দেখলাম যে H1 ট্যাগটার মধ্যেই আমি ব্যাকগ্রাউন্ড 500 দিছি, যে নর্মালি আমার এর ব্যাকগ্রাউন্ডটা স্কাই কালার থাকবে, কিন্তু স্কাই কালারের মধ্যে 500, বাট আমি যদি হোভার করি তখন দেখা গেছে যে একটু ডার্ক দেখা যাইতেছে। এই যে 700 দেওয়ার কারণে, এই যে স্কাই 700 দেওয়ার কারণে এটা একটু ডার্ক হইতেছে। এটাই মানে আসলে দেখা গেছে যে আমি যেটা বুঝাইলাম যে হোভার করার জন্য আমাকে যেখানে আলাদা সিএসএস এর আলাদা 3-4টা লাইন লেখা লাগতো, সেটা এখন কিন্তু লাগতেছে না, জাস্ট আমি এক লাইনের মধ্যে ইউজ করতে পারতেছি। এই কারণেই আমরা মেইনলি দেখা গেছে যে সিএসএস এর ফ্রেমওয়ার্কগুলো ইউজ করি, মানে সহজ করার জন্য। তারপর রেসপন্সিভ ডিজাইন, এই একটা দেখলাম যে হবার দিয়ে আমাদের কাজটা সোজা হইতেছে। রেসপন্সিভের জন্য তো আরও সিএসএস, আরও ইয়া, যে এক একটা সাইজের ক্ষেত্রে আমরা এক এক রকম সিএসএস লেখা লাগতেছে, যে মোবাইল ডিভাইসের জন্য একরকম, ল্যাপটপ ডিভাইসের জন্য একরকম, পিসির জন্য আরেক রকম। বাট আমাদেরকে দেখা গেছে যে টেলউইন্ড এই ব্যাপারটা আরও অনেক ইজি করে দিছে। যে অনেক ইজি বলতে কি, তারা বিভিন্ন আমাকে ব্রেক পয়েন্ট দিছে। ব্রেক পয়েন্টগুলো কি, একটা আছে স্মল, যেটা কিনা 640 পিক্সেল দিতেছে, মিডিয়ামের ক্ষেত্রে 768 পিক্সেল, লার্জ ডিসপ্লে 1024 পিক্সেল, যেটা কিনা আমরা দেখা গেছে বুট স্ট্র্যাপেও দেখছিলাম আমাদের, যে আমাদের যে রেসপন্সিভটা আছে, এই যে ব্রেক পয়েন্টটা মানে লেআউট ডিজাইনের ক্ষেত্রে যে আমরা যে ব্রেক পয়েন্টটা দেখছি, এক্সট্রা স্মলের ক্ষেত্রে আমরা দেখছি যে 576 পিক্সেলের নিচে যে ডিভাইসগুলো, বা আমরা যদি 576 পিক্সেলের নিচে যদি কোনো ডিজাইন করি, সেটা হলো কি আমাদের এক্সট্রা স্মল সাইজ হবে, বা স্মলের জন্য 576 পিক্সেল বা তার চেয়ে একটু বড়, তার সেখান থেকে 767 পিক্সেল পর্যন্ত। লার্জ ডিসপ্লের ক্ষেত্রে 767 থেকে 991 পিক্সেল পর্যন্ত। এরকমভাবে আমরা বিভিন্ন ব্রেক পয়েন্ট পাইছিলাম। কিন্তু টেলউইন্ডে এসেও আমরা দেখতেছি যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2 এক্সেল এরকম আমাদের কিছু ব্রেক পয়েন্ট দিচ্ছে। তো এই ব্রেক পয়েন্টগুলো হয়তোবা দেখা গেছে বুটস্ট্র্যাপ থেকে আলাদা, কিন্তু এটা না কোনো ডিফারেন্স মেন করে না। কারণ দেখা গেছে যে প্রতি ক্ষেত্রেই দেখা গেছে আমরা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস দোনো ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারতেছি। সো এটা আসলে কার কোনটা দেখা গেছে ভালো লাগে কাজ কইরা, বা কে কোনটায় দেখা গেছে ফ্লেক্সিবল ওয়েতে কাজ করতে পারতেছে, সেটাই মেইন ফ্যাক্ট। ওইটাই তো ইয়ের ক্ষেত্রে টেলউইন্ডের আসলে দেখা গেছে আমরা এখানে থিম নিয়েও বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি, যেমন আমি এখন যে ওয়েবসাইটটায় আছি, যে টেলউইন্ড সিএসএস ওয়েবসাইটটা, এটা আমার একটা ডার্ক মোডে আছে। আমি যদি এখানে ক্লিক করতেছি, এই যে লাইট মোড যদি দেই, আমার পুরা থিমটাই চেঞ্জ হয়ে গেল এবং লাইট হয়ে গেল, লেখাগুলো ব্ল্যাক হয়ে গেল, মানে বিভিন্ন চেঞ্জ। আর যদি আমার সিস্টেমে ডার্ক মোডটা আবার যদি থাকে, তাহলে পুরাটাই আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যেতেছে। এই কাজগুলো দেখা গেছে যে জাস্ট একটা লাইনের মধ্যেই আমি করতে পারতেছি। এই যে এইখানে যে আপনি যদি একটা এক্সাম্পল দেখেন, নর্মালি যে নর্মালি এটা থাকবে হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, বাট আমি যখন ডার্ক মোডটা অন করব, তখন দেখা গেছে আমি যদি ডার্ক দেই, তখন আমার ব্যাকগ্রাউন্ডে যে চেঞ্জ হয়ে যাবে। এই যে উপরেই আমাকে এক্সাম্পলটা দেখা দিছে, এই এক্সাম্পলটাই উপরে দেখানো আছে যে কি চেঞ্জটা আসলে হবে। ডার্ক মোডের পরে আমরা যদি দেখতেছি যে রাউজিং স্টাইল, তো এই রাউজিং স্টাইল জিনিসটা কি, রাউজিং স্টাইল জিনিসটা হলো কি, এই যে আমরা বিভিন্ন কন্ট্রিবিউটার, আমরা যখন লিখছি, বিভিন্ন ব্লগ লিখছি, ব্লগের যে আমরা ছোটোখাটো প্রজেক্টের কাজ করছি, সেই ব্লগের ভিতর দেখা গেছে যে আমরা এরকম দিছি না যে কমেন্ট করে
মানুষজন কমেন্ট করার ক্ষেত্রে এই যে এরকম ছোট একটা ইমেজ থাকে, ছোট একটা ইমেজের নিচে আমরা লেখা দিছি যে এতজন ভিউ করছে বা এতজন দেখছে আমার এই পোস্টটা, এতজন কমেন্ট করছে, সেই জিনিসগুলাই দেখা গেছে কিভাবে শর্টে এক লাইনের মধ্যে করা যায় সেই জিনিসটা এখানে বুঝাইছে। তারপর অ্যাডিং কাস্টম স্টাইল, আমরা যেটা এই যে এইখানেই মেইনলি চেঞ্জটা হলো গিয়ে বুটস্ট্র্যাপ আর হলো গিয়ে সিএসএস এর মধ্যে। দুইটাই ফেমাস, বুটস্ট্র্যাপও ফেমাস, টেলউইন্ডও ফেমাস, বাট মেইন চেঞ্জটা কই, যে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমি দেখা গেছে যে এখানে কোনো কাস্টম সিএসএস আমি ইউজ করতে পারতেছি না। তারা আমাকে যে কালারগুলো দিতেছে, তারা আমাকে যে ফন্ট সাইজটা দিতেছে, এই যে আমি যদি একটা ফন্ট সাইজ দেখি এখানে টাইপোগ্রাফির টাইপোগ্রাফির মধ্যে, আচ্ছা ফন্ট সাইজ, আমি যদি একটা নর্মাল ফন্ট সাইজ দেখি, তো আমাকে ফন্ট সাইজটা কিন্তু দেওয়া লাগতেছে FS1। FS1 মানে কি, FS1 মানে আমার ফন্টটা এই সাইজের হবে। FS2 মানে কি, FS2 মানে আমার ফন্ট সাইজটা এরকম হবে। তো বা ফন্ট ওয়েট, এখানে FW বোল্ড মানে আমার ফন্ট সাইজটা এরকমই। তারা আমাকে যতটুক বইলা দিছে অতটুকুই আমি ইউজ করতে পারতেছি, ফন্ট সাইজটা তারা আমাকে যতটুকু বইলা দিছে অতটুকুই আমি ইউজ করতে পারতেছি। কিন্তু হঠাৎ করে আমার লাগলো যে দেখা গেছে আমার ফন্ট সাইজ লাগলো 101 পিক্সেলের একটা ফন্ট সাইজ লাগলো, মানে অনেক বড়, অনেক বিশাল একটা ফন্ট সাইজ, সেটা কিন্তু আমার বুটস্ট্র্যাপ দিতে পারবে না। কারণ কি, কারণ তার মধ্যে দেখা গেছে সে যেই কটা আমাকে ক্লাস লিখে দিছে ওই কটাই আমার ইউজ করতে হবে, আমি কাস্টম এখানে ইউজ করতে পারবো না। কিন্তু টেলউইন্ডে আসলে আমার সেই ফ্লেক্সিবিলিটিটা আছে, আমি চাইলেই কাস্টম ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে কাস্টম ইউজ করা যায়, ইচ্ছে মতো কাস্টম করা, কাস্টমাইজেবলভাবে ইউজ করা যায়। এই ক্ষেত্রেই টেলউইন্ড আমাকে কিছু সুবিধা দেয়। হ্যাঁ, আমরা সামনে আরও দেখবো এগুলোর এক্সাম্পল। আমি দেখি আসলে টেলউইন্ডের এখানে ডকুমেন্টেশনটা আসলে কি কি দিছে, এটাই আমি আসলে ওভারঅল দেখাইতেছি। তো আস্তে আস্তে আমরা দেখবো, সব কিছুই দেখবো। এখানে যদি আমরা থিমে যাই, ওই যে আমি যেটা বললাম যে থিম নিয়ে এখানে বিভিন্ন কাজ করা যায়, জাস্ট একটা কোডের মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে আমরা পুরো থিমটারে চেঞ্জ করে দিতে পারি। তো মেইনলি এখন কাজগুলো শুরু হয় কই থেকে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে কন্টেইনার লেআউট, লেআউট ডিজাইনটা নিয়ে দেখা গেছে আমরা অনেকেই প্যারা খাই, যে কীরকম, যে আমাদের অনেকের ডিসপ্লে দেখা গেছে যে বড় থাকতেছে, কিন্তু আমাদের যে ডিজাইনটা হয়তো বা দেখা গেছে ছোট হয়ে যাইতেছে, মানে আমরা ডিসপ্লে অনুযায়ী রেসপন্সিভ থাকতে পারতেছি না। তো তখন যদি দেখা গেছে যে আমাদের একটা সাইজ মতো করা লাগে, যে আমাদের কোনো একটা মানে ডিসপ্লে সাইজটা আমার যতটুকুই হোক, আমাদের কন্টেন্টটা যেন দেখা গেছে যে আমার ডিসপ্লের মধ্যে সুন্দরভাবে বোঝা যায়, মানে মাঝখানে থাকতেছে, মাঝামাঝি থাকতেছে, আর কন্টেন্টটা যেন আমার ক্লিয়ার থাকে, এরকমভাবে যেন বোঝা যায়, এটার জন্য আমরা কন্টেইনার ইউজ করি। এটা দেখা গেছে আমরা বুটস্ট্র্যাপে ইউজ করছি গত উইকে। তো এই যে কন্টেইনার এমএক্স অটো, এই কোডটা যদি আমরা দিব, আমরা ওই যে লিখতাম না সিএসএস এর ক্ষেত্রে যে মার্জিন জিরো অটো, ওই ক্ষেত্রে আমরা জাস্ট খালি এমএক্স অটো এটা দিলেই মার্জিন জিরো অটো এটা হয়ে যাইতেছে। কন্টেইনার জিনিসটা কি, কন্টেইনার জিনিসটা হইলো গিয়া ওই যে আমরা কোন একটা ডিভ বা কোন একটা সেকশন রে জাস্ট যদি কন্টেইনার ধরি, এই কন্টেইনার ক্লাসটা দেওয়ার কারণে ও এই সাইজগুলো নিবে। এই সাইজগুলো কি, আমার স্ক্রিন সাইজটা যদি দেখা গেছে যে 640 পিক্সেলের মধ্যে হয়, 640 পিক্সেলের মধ্যে হইলে ও আমাকে দেখা গেছে 640 পিক্সেলের সমানই দেখাবে ওর জিনিসটা, বা ওর প্রজেক্ট বা ওর কন্টেইনারটা। এমডি মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে ও 768 পিক্সেল সর্বোচ্চ দেখাবে। এটা হলো গিয়ে কন্টেইনার, মানে ও রেসপন্সিভ হিসেবে কাজ করতেছে। তারপর দেখা গেছে যদি আমি ইউজ করি যে জেট ইন্ডেক্স ইউজ করি, জেট ইন্ডেক্সের ক্ষেত্রে হলো গিয়ে যে আমরা একসাথে অনেকগুলো কন্টেন্ট থাকলে কে উপরে থাকবো কে নিচে থাকবো এরকম একটা লাগে। তো জাস্ট খালি জেড দিয়ে আমি যদি ভ্যালুটা দিয়ে দিই, কোনো একটা ভ্যালু আর কি, বেশি একটা ভ্যালু দেই, তাইলেই দেখা গেছে যে আমার জেড ইন্ডেক্সের মতো কাজ করতেছে। এই যে এখানে জেড ইন্ডেক্সের ভ্যালুগুলো দেওয়া আছে, Z0 Z10, এগুলো সবই আপনারা সিএসএস এ কইরা আসছেন। এইখানে জাস্ট খালি সংক্ষেপে আপনি ক্লাসটা ইউজ করবেন, আপনার সিএসএসটা লিখতে হবে না, সেই ক্লাসগুলো লেখা আছে, আপনি শুধু ইউজ করবেন। এইখানে ওই যে আমরা যে ফ্লেক্স করছি না, ফ্লেক্স নিয়ে যে এত কিছু করছি, সেই ফ্লেক্সটা এখানে কিভাবে ইউজ করে। আচ্ছা চলেন আমরা ফ্লেক্সের একটা এক্সাম্পলই দেখি যে কি হয় আসলে। এখানে আমার টেলউইন্ডটা এখানে সেট আপ করা আছে, টেলউইন্ডটা সেট আপ করা আছে। আমি যদি নর্মালি একটা সেকশন নেই, সেকশন ইউজ করি, সেকশনের পিছে আমি দেখা গেছে যে বক্স নিব, কয়েকটা ছোট ছোট বক্স নিব। এই ছোট ছোট বক্সগুলো কি কীরকম, যে
এই প্রত্যেকটা একটা বক্স থাকবে, বক্সের মধ্যে লেখা থাকবে বক্স, বক্স দিয়ে একটা নাম্বার থাকবে এরকম বক্স 1। তো এই জিনিসটা ভিএস কোড আমরা সবাই এখন মোটামুটি ভিএস কোড ইউজ করতেছি। এই জিনিসটা সংক্ষেপে লেখার জন্য আমরা কি ইউজ করতে পারি, যে আমরা নর্মালি একটা ক্লাস দিব, ক্লাস দেওয়ার পরে আমরা দেই হলো গিয়া যে দেখা গেছে বক্স, বক্স মানে আমার ক্লাসগুলোর নাম থাকবে বক্স। এই যে এখানে আপনারা ইমেটের মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লাসটা বক্স হিসেবে আসবে। তো এর মধ্যে আমরা কি লিখব, বক্সের মধ্যে যে আমাদের লেখাটা থাকবে ওইটা হলো কি যে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমি লিখে দিতেছি বক্স দিয়ে দিয়ে তারপর যদি আমি ডলার সাইনটা ইউজ করি তাহলে ও আমার অটোমেটিক নাম্বার দিয়ে দিবে। এই যে ইমেট অ্যাব্রিভিয়েশনের মধ্যে ও আমার অটোমেটিকলি বলে দিতেছে যে বক্স 1 লেখা আসবে প্রথমটা। তো আমার এরকম বক্স দরকার কয়টা, এরকম বক্স দরকার আমার ধরেন 20টা বক্স দরকার আমার এরকম। এই যে 20টা বক্স কিন্তু এরকম রেডি হয়ে গেল। এখন কথা হলো গিয়া যে আমার বক্সগুলো কিন্তু দেখা গেছে যে এখানে লেখা লেখা আছে বক্স 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 বক্স, কিন্তু আমি দেখতেছি না যে এগুলো আসলে বক্স। তো এই বক্সগুলো বোঝার জন্য আমার কি করা লাগবে, বক্সগুলো বোঝার জন্য এইখানে আমার ক্লাস ইউজ করা লাগবে যে যে দেখা গেছে আমি যদি এখানে একটা ইয়ে দেই, বর্ডার ইউজ করি, বর্ডার, ও আচ্ছা। তো বর্ডারটা আমি কিভাবে ইউজ করব, বর্ডারটা যেহেতু আমি এখানে টেলউইন্ড ইউজ করতেছি, আচ্ছা আমরা টেলউইন্ডেই যাই না, যে টেলউইন্ডের একটা হেল্প নেই। এই যে এইখানে উপরে যে সার্চটা দেখতেছেন এই যে কুইক সার্চ, এখানে যায় আপনি যেটা সার্চ দিবেন ওইটাই দেখা গেছে আপনারা দেখাবে। যেমন আপনি যদি সার্চ দেন বর্ডার, বর্ডার লেখা, যে আমি বর্ডারটা কিভাবে দিব, তো এই যে ও আপনারা বলে দিবে যে বর্ডার জিরো, জিরো মানে কি, প্রথমে এটা হলো গিয়ে বর্ডার, বর্ডার 1 মানে হলো গিয়ে যে আপনি একটা বর্ডার দিতেছেন 1 পিক্সেল চারদিকে, বর্ডার 2 মানে 2 পিক্সেল ইউজ করতেছেন আপনি, চারপাশে একটা 2 পিক্সেলের বর্ডার ইউজ করতেছেন, বর্ডার 4। তো কথা হলো গিয়ে যে বর্ডার কি আমি চারপাশেই দিব, আমি কি বর্ডার দেখা গেছে এক পাশে ইউজ করতে পারবো না, হ্যাঁ ওইটাও পারবেন। এই যে এখানে নিচে সব লিখে দিছে যে কোন পাশে আপনি বর্ডার দিবেন। এই যে বর্ডার টপ, বর্ডার রাইট, রাইট মানে ডান পাশে, বর্ডার বটম নিচে, লেফট বাম পাশে, কত পিক্সেল, 0 পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল, 8 পিক্সেল, এই যে এখানে সব লেখা আছে ক্লিয়ারলি। আপনারা যদি একটু জাস্ট দেখেন তাইলেই দেখা গেছে যে আপনাদের অনেক সহজ মনে হবে, যে কাজ করাটা ইজি মনে হবে। তো আমরা যেখানে ছিলাম, আমরা যদি এখানে ইউজ করি যে একটা বর্ডার ইউজ করব আমরা, যে বর্ডার, বর্ডার দেই 2 পিক্সেলের একটা বর্ডার দেই আমি, আর বর্ডারের একটা কালার দেই দেখার জন্য, বর্ডার রেড 800, বর্ডার রেড 800। আমি কালারটা দিলাম কি হবে, কালারটাও দিলাম কিন্তু এই যে এই এটা ইউজ করে, যে এইখানে যদি আমি বর্ডার কালার ইউজ করতে চাই তাহলে আমার কি দিতে হবে, যে এই আমি সার্চ দেই না বর্ডার কালার, এই যে বর্ডার কালার, বর্ডার লেখার সাথে সাথে আইসা পড়ছে বর্ডার কালার। এখানে বিভিন্ন কালার লেখা দিছে ওরা। এই যে ইনহেরিট, ইনহেরিট মানে কি সাদা, হালকা সাদা টাইপের, কারেন্ট, কারেন্ট মানে কালার, কালারের বিভিন্ন নাম দিছে, এই যে 8 জিবিতে দিয়া দিছে। তো আমাদের যেই কালার দরকার হইব ওই কালার আমরা ইউজ করতে পারবো। এখন কথা হলে গিয়ে যে রেড, রেডটা কই, এই যে এখানে রেড আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার রেড 900, বর্ডার রেড 800, এটা যদি আমরা ইউজ করি তাহলে এরকম একটু গাঢ় লাল দেখাবে, মানে হালকা থেকে আস্তে আস্তে গাঢ় হয় কালারগুলো। এই যে অরেঞ্জটা যদি আপনি দেখেন, এই যে অরেঞ্জ, অরেঞ্জ 50, প্রথমে অরেঞ্জ 50, 50 মানে কি হালকা অরেঞ্জ, তারপরে অরেঞ্জ 100 মানে আরেকটু ভারী অরেঞ্জ, তারপর অরেঞ্জ 200 আরেকটু ভারী, অরেঞ্জ 300 আরেকটু ভারী, অরেঞ্জ 400 আরেকটু ভারী, এইভাবে এইভাবে 900 পর্যন্ত আছে, না 950 পর্যন্ত আছে, মানে একদম ডার্ক অরেঞ্জ, অরেঞ্জ হইতে হইতে রেড হয়ে গেছে এরকম। অ্যাম্বার, অ্যাম্বারটা অনেকটা ইয়েলো বা গোল্ড টাইপের কালার, মানে তামাটে। এই কালারটাও যদি আমরা 50 থেকে ইউজ করি, 50 থেকে ইউজ করে দেখা গেছে যে 950 পর্যন্ত আছে, 950 পর্যন্ত কালারগুলো আছে। এই যে ইয়েলো, সবগুলোই আমরা ইউজ করতে পারি এইভাবে। তো জাস্ট আমরা যদি বর্ডার রেড 800 দেই, এই যে আমার বক্সটা কিন্তু একটা বর্ডার পাইছে 800-এর, বাকিগুলো কিন্তু পায় নাই, কারণ বাকিগুলোতে আমি এই ক্লাসটা ইউজ করি নাই। তো আচ্ছা, এই ক্লাসটা যদি আমি বাকিগুলোতে ইউজ করতে চাই তাইলে আমার কিভাবে ইউজ করতে পারি আমি, আমরা বিএস কোডের মাধ্যমে দেখা গেছে যদি, আচ্ছা এটা, এটা জাস্ট খালি আমি যদি কপি করি, কপি করে এখানে যদি আমি সেট করে দেই,
এই যে সবগুলোই কিন্তু আমার বর্ডার রেড হবে। তো বর্ডার রেড হয়ে গেলে আমার এই বক্সটা কিন্তু এখনো বক্স বক্স লাগতেছে না। তো এটারে একটা কাজ করি, একটা হালকা প্যাডিং দিই সবগুলোর ভিতর। সবগুলোর মধ্যে যদি আমি হালকা প্যাডিং ইউজ করি, তো প্যাডিংটা আমি কীভাবে ইউজ করবো চলেন দেখে আসি যে কীভাবে প্যাডিং ইউজ করা যায়। টেলউইন্ড তো আসছি, টেলউইন্ডের মধ্যে এইখানে সার্চ আমি কেন দিতেছি, এইখানে কিন্তু আপনারা চাইলেই যে এই দিকেও অনেক লেখা আছে, যে এইখানে ধৈরা ধৈরা আপনি প্যাডিং ইউজ করে খুঁজে বের করতে পারেন। এখানে প্যাডিং আছে, মার্জিন আছে, তারপর গ্রিড আছে, ফ্লেক্স আছে, কীভাবে কি ইউজ করা যায়, এই যে বক্স শ্যাডো আছে, সব আছে এই সাইডে। কিন্তু দেখা গেছে এত তো খোঁজার টাইম নেই, আমি জাস্ট নর্মালি সাইজ সার্চ দিয়ে তারপর খুঁজলাম যে প্যাডিং, আমার প্যাডিং দরকার, আমি প্যাডিংটা কীভাবে ইউজ করব। ওরা আমার এই যে ডিরেক্টলি বলে দিছে একটা এক্সাম্পল সহ, যে তোমার যদি প্যাডিং ইউজ করা লাগে, যে প্যাডিং টপ, তুমি যদি প্যাডিং টপে ইউজ করতে চাও তাহলে PT6 মানে 6 পিক্সেলের একটা প্যাডিং আমার উপরের দিকে হবে। PR4 মানে কি, এই যে নিচে আমাকে লেখা দিছে, নিচে আমার এই ট্যাগগুলো লেখা দিছে আর উপরে আমার এক্সাম্পল দিয়ে বুঝাই দিছে, ক্লাসগুলো লেখা দিছে আর উপরে এক্সাম্পল দিয়ে আমার বুঝাই দিছে যে কোনটা কি কাজ করতেছে আসলে। তো প্রথমটা PT6 মানে টপে কাজ করার লেগে, টপে প্যাডিং দেওয়ার জন্য। PR4 মানে রাইট সাইডে আমার প্যাডিং, বটমে প্যাডিং, লেফটে প্যাডিং। কিন্তু আমি যদি দুই পাশে প্যাডিং দিতে চাই তখন আমার PX ইউজ করা লাগবে। আর যদি উপরে নিচে আমি প্যাডিং ইউজ করতে চাই PY, ওই যে X অক্ষ বরাবর বা Y অক্ষ বরাবর, হরিজন্টালি ভার্টিক্যালি, ওই ইউজগুলোই হলো গিয়ে যে এটা পি অ্যাড হরিজন্টাল অ্যাড ভার্টিক্যাল প্যাডিং। আর যদি সব দিকে আমি ইউজ করতে চাই তখন কিন্তু আমি পি দিয়ে একটা ভ্যালু দিতে পারবো। এখন এই ভ্যালুটা আমি কোথায় পাবো, এই ভ্যালুটা এই যে এখানে পাবো, যে আমার কত ভ্যালুতে কত কাজ করবে। P0 মানে 0 পিক্সেল, আমার কোনো প্যাডিংই তখন হবে না। কিন্তু যদি আমি প্যাডিংটা বাড়াইতে চাই, যে আমি আরও আমার বেশি প্যাডিং লাগবে, P1 মানে কি 4 পিক্সেল, তারপর P2 P2 মানে 8 পিক্সেল। আসলে এইখানে যে প্যাডিংগুলো পিক্সেলগুলো কাজ করতেছে, পিক্সেলগুলো কাজ করতেছে এরা আসলে মেনলি র্যাম ধরে, REM, যেটা কিনা রেসপন্সিভের ক্ষেত্রে কাজ করে, যে 4 পিক্সেল সমান সমান 1 র্যাম হয়। তো এই যে P1 P2 P3 P4 এগুলো আসলে মেইনলি দেখা গেছে 1 মানে হলো গিয়ে 4 পিক্সেল, 2 মানে 8 পিক্সেল, এইভাবে 4 দিয়ে আপনি গুণ করে দেখা গেছে কত পর্যন্ত ইউজ করতে পারবেন, অনেক ইউজ করতে পারবেন। যে P8 মানে কি, ওই যে 4 আটা যেরকম হয়, 4 8 32 নামতা পড়বেন, 4-এর নামতা পড়লেই দেখা গেছে হয়ে যাবে। তো P16 20 24 28 32 36 এগুলো কিন্তু এগুলোর সাথে আবার 4 কিন্তু গুণ হবে, 144 পিক্সেলের প্যাডিংও কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। যেটা কিনা আমাদের বুট স্টেপে একটা সীমাবদ্ধতা ছিল, যে আমরা এতগুলো কোড আমরা ইউজ করতে পারি নাই। টেলউইন্ড আমাকে সেই সুবিধাটা দিতেছে, যে আরও অনেক বেশি কাস্টমাইজেবল সুযোগ সুবিধাটা দিতেছে। তো শিখা আমাদের দোনোটাই দরকার আছে, যে কোনটায় কাজ করলে আমরা ইজিলি কাজ করতে পারবো সেটা বোঝার জন্য। তো আমি যদি সবগুলা বক্সে প্যাডিং ইউজ করি, প্যাডিংটা আমি দিলাম, দেখা গেছে যে P4 দিলাম, আমার একটা 16 পিক্সেল করে প্যাডিং, মানে সব দিকে 16 পিক্সেল করে আমার প্যাডিং প্যাডিং দরকার হইলো। তো সবগুলার এরকম একটা মার্জিনও দিই, মানে প্রতিটা বক্স আলাদা আলাদাভাবে দেখা গেছে সবার থেকে আলাদা থাকবে। তো মার্জিন দিই একটা M2 দিলাম, 8 পিক্সেলের একটা মার্জিন যদি দেই, 2 দিলে একটু আরেকটু বেশি দিলে আরেকটু বেটার হবে। আমি যদি 3 দেই, সবাই সবার থেকে একটু প্রায় 12 পিক্সেল করে দূরে সরে গেছে সবগুলো বক্সই। তো এই কাজগুলো কিন্তু দেখা গেছে আমার আলাদা আলাদা বক্স ধৈরা ধৈরা করা লাগলো না, জাস্ট খালি আমি ক্লাস লিখলাম, হয়ে গেল। এখন এই জিনিসগুলারে আমি যদি ফ্লেক্স ইউজ করতে চাই, এই যে আসলো যে ফ্লেক্স, যে আমরা ফ্লেক্স কিভাবে কাজ করে, ফ্লেক্স। তো আমরা কি জানি ফ্লেক্সের ক্ষেত্রে, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে এটা হলো গিয়া যে আমার রেসপন্সিভ করার ক্ষেত্রে যে ইজিলি কাজে দেয়, বা একসাথে অনেকগুলো ইয়ে আছে, বক্স আছে, মানে আমার কোনো কিছু দেখা গেছে যে কলামে আছে, এরকম কলামে আছে, বাট কিন্তু আমি চাইতেছি আমার রো আকারের সবগুলো জিনিস দেখাবে, তখন কিন্তু আমার ডিসপ্লে ফ্লেক্সই কাজ করে। আর তো ফ্লেক্সটা আমার কাকে দেওয়া লাগবে মেনলি, ফ্লেক্সটা কিন্তু আলাদা আলাদা বক্সগুলোরে আমি ফ্লেক্স দিব না, কারণ এই বক্সগুলোতে ফ্লেক্স দিলে বক্সগুলো কথা শুনবে না। কথা শোনার জন্য এই বক্সগুলোর যে প্যারেন্ট ডিপ আছে তাকে কথা শোনাতে হবে। তো এই ডিপগুলো মানে এই বক্সগুলোর প্যারেন্ট কে আছে, সেকশন আছে, সেকশনে আমার ক্লাস দিতে হবে কি, যে তুমি তোমার ভিতরে যারা চাইল্ড আছে সবাই ফ্লেক্স করে দাও,
ফ্লেক্স করে দিলে আমার এই বক্সগুলো কিন্তু দেখা গেছে তখন এই যে ফ্লেক্স আকারে বৈশা পড়লো, সব রো হয়ে গেল। তো এই ক্লাসটা, এই ফ্লেক্স ক্লাসটা যদি আমি ইউজ করতাম আগে, তখন আমার এই যে স্টাইল ডট সিএসএস নামে যে আলাদা একটা স্টাইল শিট থাকতো, স্টাইল শিটের মধ্যে আমার লেখা লাগতো যে সেকশন রে ট্যাগ করে, মানে সেকশনকে নিয়ে, সেকশন ট্যাগটাকে নিয়ে তারপরে ওইখানে দেওয়া লাগতো যে ডিসপ্লে ফ্লেক্স। তারপরে এখন তো এই যে এরকম হয়ে গেছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে রো আকারে চলে গেছে সব। তো এগুলার যদি আমি দেখা গেছে যে আমার রো আকারে ডিসপ্লের এই যে বাইরে চলে যাইব না, মানে পাশাপাশি দেখাইবো, বা নিচে নিচে যে কটা এখানে আটে ওই পর্যন্ত দেখানোর পরে আমার বাকিটা নিচে দেখাইবো, এরকম কেমনে করব? তো ওইটার জন্য আমরা যেটা জানি যে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ যদি আমরা ইউজ করি, তাহলে এই যে র্যাপ হইয়া এগুলো নিচে নিচে আইসা পড়লো, নিচে নিচে এসে বললো। তো এই যে দুইটা ট্যাগ বা এই ফ্লেক্সটা আমরা ইজিলি এখানে ইউজ করতে পারতেছি, হয়তো বা এখনও দেখা গেছে বোঝা যাইতেছে না যে টেলউইন্ড আমাদের কত ইজিলি কাজ করতেছে, কিন্তু আমরা যখন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব না, তখন দেখা গেছে যে এই ক্লাসগুলো লিখতে অনেক ইজি মনে হবে। যে হ্যাঁ, আমি নর্মালি ট্যাগটা লেখা ট্যাগের সাথে সাথে আমি ক্লাসগুলো বসা দিতে পারতেছি, আমার ওই আলাদা আরেকটা পেজে যাইয়া, মানে স্টাইল ডট সিএসএস এ যাইয়া ওইখানে কোন জায়গায় আমি এই ট্যাগটা লিখছি ওইখানে যাইয়া খুঁজা ওইখানে আমার সিএসএসটা ইউজ করা লাগতেছে না। আমি নর্মালি জাস্ট এখানে এইচটিএমএল এর পাশেই স্টাইলগুলো লিখে দিতে পারতেছি। একটা বড়, যখন আমরা বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন কিন্তু আমার এই 34টা লাইন হয়েছে এখানে জাস্ট এই নর্মাল 20টা বক্স বানাইতে, কিন্তু ওই একটা প্রজেক্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু 1000, 2000, অনেক ক্ষেত্রে 10,000 লাইনও হয় যে কোড জাস্ট। তো ওগুলার কোথায় কোন সিএসএস আমি লিখছি, এটা কিন্তু আলাদা একটা স্টাইল সিএসএস ফাইলে যাইয়া খুঁজা বাইর করাটা খুবই প্যারার একটা কাজ। তো এটা নর্মালি অমনে খুঁজা বাইর করা যাইব না, বাইর করা যাইব কিন্তু অনেক প্যারা লাগবো। তো নর্মালি দেখা গেছে আমরা এইভাবে ইউজ করতে পারি, যার কারণে আমাদের সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করা। এই ক্ষেত্রে বুটস্ট্র্যাপ আমাকে হেল্প করে, টেলউইন্ড হেল্প করে। এইখানে যেমন আমি ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করতে পারলাম, নর্মালি যদি আমি গ্রিড ইউজ করতাম তাইলেও কিন্তু দেখা গেছে যে আমি এখানে জাস্ট ফ্লেক্সটা কাইটা আমি যদি দিতাম যে ডিসপ্লে গ্রিড, তো যেটা আমরা টেলউইন্ডের ক্ষেত্রে ইউজ করছি হলো গিয়ে ডি গ্রিড নামে, এইখানে আমার ডি গ্রিড লেখা লাগবে না, জাস্ট নর্মাল গ্রিড, আমার এটা গ্রিড হয়ে যাবে। তো আমরা কি জানি যে গ্রিডের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি কাজ করে না, গ্রিড টেমপ্লেট কলাম লাগে। যে এখন কথা হলো গিয়ে যে গ্রিড টেমপ্লেট কলাম এই জিনিসটা আসলে কি? গ্রিড টেমপ্লেট কলাম বিষয়টা হলো গিয়া যে আমাদের গ্রিড দেখানো হয়েছে এর আগে, বা আজকেও দেখানো হবে কিছুটা। তো গ্রিড টেমপ্লেট কলাম জিনিসটা আসলে কি? গ্রিড টেমপ্লেট কলাম হলো গিয়ে যে একটা রো এর মধ্যে আমরা কয়টা কলাম সর্বোচ্চ দেখতে পারবো, এই বিষয়টা যদি আমরা দেখি, তো এই বিষয়টা কিন্তু দেখা গেছে এই যে গ্রিডে যদি আমরা যাই, যে প্রথমে আমরা ডিসপ্লে গ্রিড করা লাগবে। ওই যে যেটা আমরা এই যে এখানে করলাম, যে ডিসপ্লে ক্লাস দিলাম জাস্ট গ্রিড, এতে আমার ডিসপ্লে গ্রিড হয়ে গেল। এখন এটা আমি পাইলাম কই? এটা কিন্তু পাইছি হলে গিয়ে এই যে আমি যে ডিসপ্লেটা চেঞ্জ করব, ডিসপ্লে প্রপার্টিতে গেলেই এই যে ব্লক ডিসপ্লে দেওয়া যায়, ইনলাইন ব্লক দেওয়া যায়, ইনলাইন দেওয়া যায়, ফ্লেক্স দেওয়া যায়, ইনলাইন ফ্লেক্স, টেবিল, টেবিল এগুলো খুব একটা কাজে লাগে না, তারপরও এরা দিয়ে দিছে যে টেবিল সেল, টেবিল কলাম। এইখানেই আপনারা পাবেন এই যে গ্রিড, যেটা কিনা আমরা খুব 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 ইউজ করব গ্রিড জিনিসটা। ফ্লেক্স অনেক বেশি ইউজ হয় এগুলো, ব্লক, ইনলাইন এগুলো অনেক বেশি ইউজ হয় বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে। তো আমরা যদি এখানে ওই যে ডিসপ্লে গ্রিডের ক্ষেত্রে আমরা, বা এই যে শুধু যদি আমরা ফ্লেক্স লিখি, তাহলে আমাদের কোন সিএসএসটা কাজ করবে? ডিসপ্লে ফ্লেক্সের যে সিএসএসটা এটা কাজ করবে। আর যদি আমরা গ্রিড লিখি, এই যে গ্রিড, যদি শুধুমাত্র গ্রিডটা লিখি, তাহলে আমাদের ডিসপ্লে গ্রিড কাজ করবে। এখন গ্রিড কাজ করাইতে গেলে আমাদের শুধু নর্মালি গ্রিড লিখলেই যে গ্রিড কাজ করবে তা কিন্তু না, তখন তো আমাদের যাইতে হয় কই, গ্রিড টেমপ্লেট দিতে হয় একটা, যে এক একটা কলামে আমার কয়টা করে জিনিস হবে। এই যে গ্রিড কলস, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি যদি 4 পর্যন্ত দেই, তাহলে এই যে দেখা গেছে যে 4টা বক্স আমার হবে, 4টা বক্সের জায়গা হবে। এই যে আমার এখানে একটা ছোট করে একটা এক্সাম্পল দেখা দিছে এখানে কোডের মধ্যে লেখা, যে আমার 1 থেকে 9 পর্যন্ত আমি প্রথমে ডিপ দিয়ে বক্স বানাইছি, যেটা কিনা আমরাও আজকেও করলাম একটু, এই যে প্রজেক্টের মধ্যে এখানে করছি যে 1 থেকে 20 পর্যন্ত আমি বক্স বানাইছি, কিন্তু এরা এখানে বক্স বানাইছে 1 থেকে 9 পর্যন্ত। 9 পর্যন্ত যাওয়ার পর তারা দিছে এই যে ডিসপ্লে গ্রিডটা ইউজ করছে এখানে, যার কারণে এটা গ্রিড হয়েছে। তারপর গ্রিড কলস 4, মানে 4টা করে, এক এক রোতে তারা 4টা করে রাখছে। তো এখন আমার কথা হলো গিয়ে এক একটা রো ধরে আমি হিসাব করতেছি যে রোতে আমার 4টা করে থাকবে, তাহলে আমি কলস কেন লিখতেছি? বিষয়টা হলো গিয়ে এরকম যে
আমি যদি রোয়ে কাজ করতে চাই, রোয়ের ভিতর আমি কয়টা করে কলাম রাখবো, এটাই কিন্তু মেনলি গ্রিডের আর কি, গ্রিড বা ফ্লেক্সের ক্ষেত্রে কাজ করে, গ্রিডে আর কি, গ্রিডে কাজ করে যে একটা রোয়ের ভিতর আমি কয়টা কলাম রাখবো। তো একটা রোয়ের ভিতর যদি আমি দেখা গেছে যে 4টা কলাম রাখতে চাই, 4টা 5টা 6টা, এইভাবে আমি 12 পর্যন্ত আমি রাখতে পারবো, 12টা কলাম। এখন কথা হলো গিয়ে যে এর বেশি কি রাখতে পারবো না, হ্যাঁ এর বেশিও রাখা সম্ভব, কিন্তু ওটার সিস্টেম আছে আলাদা, যে কিন্তু 12টা আপনি সর্বোচ্চ ধরে নিতে পারেন। আপাতত 12টা দিয়ে এই কাজ চলে যায় সবার, মানে প্রজেক্টের কাজ হয়ে যায়, এর বেশি আর দরকার হয় না আমাদের। তারপরেও দেখা গেছে যে আমরা যদি 12 পর্যন্ত ইউজ করি, আমাদের এই যে টেলউইন যে সুবিধা দিতেছে গ্রিড কলস 12, 12 মানে কি 12 পর্যন্ত এ কাজ করবে। আচ্ছা আমরা দেখি না এটা নর্মালি ইউজ করে যে গ্রিড কলস দিয়ে আসলে আমরা কি হয়। এই যে আমরা যে নর্মালি আমি যদি গ্রিডটা এখানে কাইটাও দেই, গ্রিডটা যদি এখানে কাইটা দিই, তাও কিন্তু কিছু একটা চেঞ্জ হইতেছে না, আমার ডিসপ্লে নর্মালি যা আছে তাই। এই যে আমি 20টা বক্স বানাইছি, 20টা বক্সের ভিতর বক্সগুলো লেখা আছে, এর মাঝখানে একটা প্যাডিং, এই যে P4 দিয়ে আমি মাঝখানের প্যাডিংটা ইউজ করছি। P4 মানে হলো গিয়ে আমার প্রায় 16 যে র্যাম ইয়াটা ইউজ করছি, প্রায় 16 পিক্সেল প্যাডিং দিছি, আর 12 পিক্সেলের মতো আমি একটা মার্জিন ইউজ করছি চারপাশে। এখন কথা হলো গিয়া আমি যদি গ্রিড ইউজ করি এখানে, তাহলে কি কি চেঞ্জটা হয় আসেন আমরা দেখি। গ্রিড কোনো চেঞ্জই আমি দেখলাম না, না কোনো চেঞ্জই হইলো না। কারণ কি, কারণ ভাই এক একটা রোতে আমার কয়টা করে কলাম বসবো এটা কিন্তু আমি বলি নাই। তো এটা যদি আমার বলতে হয় তো আমি ওটা ইউজ করি না। গ্রিড কলস, এখন কয়টা করে কয়টা করে কলাম আমি বসাবো, আমি যদি 3টা করে বসাই, তাহলে দেখেন আমার বক্সগুলো কিন্তু এই যে 3টা করে অটোমেটিকলি বসা পড়লো। আর মাঝখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো তৈরি হয়েছে, এই গ্যাপগুলো তৈরি হয়েছে আমার এই মার্জিনের কারণে। এখন কথা হলো কি, আমি যখন দেখা গেছে গ্রিড ইউজ করতেছি, তখন আমি মার্জিন যদি ইউজ নাও করি তাহলে কোনো সমস্যা নেই। আমি যদি মার্জিনটা ইউজ না করি, তাহলে কি হইতেছে, সবগুলো লাগে যাইতেছে। কারণ কি, কারণ আমি এখন এখানে এদের চারপাশে কোনো আমি বর্ডার মানে কোনো মার্জিনটা ইউজ করি নাই। তো মার্জিন আমি এইখানে ইউজ করব না, আমার এই এতগুলো ক্লাস আমি লিখবো না। কারণ কি, কারণ আমি ডিসপ্লে গ্রিড ইউজ করছি এইখানে। তো এইখানে ডিসপ্লে, যার কারণে ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিড আপনারা যখন ইউজ করেন, তখন আপনারা দেখছেন যে আপনারা একটা সুবিধা পাইতেছেন যে গ্যাপ ইউজ করার। গ্যাপ মানে কি, প্রত্যেকটা চাইল্ড এই গ্রিডের ভিতর যে প্রত্যেকটা চাইল্ড, এক একটা চাইল্ড আরেকটা চাইল্ডের থেকে কতটুক দূরে থাকবে তা বোঝানোর জন্য। আচ্ছা, তো আমি দেখি যে একটা গ্যাপ দেই। গ্যাপ যদি আমি দেখা গেছে যে এখন এই গ্যাপটা কত দিতে পারি, আমি জানি না যে গ্যাপ আমি কত দিতে পারি, তাহলে আমি একটু সার্চ করি না যে গ্যাপ আমি কত ইউজ করতে পারি। এই যে আমার এখানে বলে দিতেছে দেখেন, গ্যাপ 0, 0 মানে কি 0 পিক্সেল, মানে কোনো গ্যাপই থাকবে না। বেসিক্যালি যখন দেখা গেছে যে এখানে যখন যেটা দেওয়া আছে যে গ্যাপ 0ই আছে, যে কোনো গ্যাপ নাই এদের চারপাশে। তো আমি যদি গ্যাপ বাড়াইতে চাই, তো গ্যাপ বাড়াইতে গেলে এই যে গ্যাপ ওয়ান মানে কি, আমার চারপাশে একটা 4 পিক্সেল বা 0.25 র্যাম। কারণ আমরা জানি কি 16 র্যামে 1 পিক্সেল, 16 পিক্সেলে 1 র্যাম হয়, ঠিক আছে। তো এখানে হলো গিয়ে 4 পিক্সেল আমি ইউজ করতেছি, তার মানে 1 র্যামের 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করতেছি, যেটা কিনা 0.25 ভাগ। এখন কথা হলো গিয়ে এই হিসাবগুলো আপনারা কই পাবেন, এই হিসাবগুলো যদি আপনি ইজিলি ইউজ করতে চান, আপনারা গুগলে যা সার্চ দিবেন যে পিক্সেল টু র্যাম সার্চ দিবেন, আপনারা নর্মালি একটা এই যে একটা স্কেলের মতো, কনভার্টারের মতো দেখাবে বা ক্যালকুলেটরের মতো দেখাবে। আপনি যদি সার্চ দেন যে 16 পিক্সেলে, এই দেখেন আমরা 1 র্যাম সমান সমান 16 পিক্সেল পাই। তো আমার যদি আরও বেশি লাগে যে 120 পিক্সেল আসলে কত র্যাম, 7.5 র্যাম। 96 পিক্সেলে কত র্যাম, আমি অনায়াসে দেখতে পাচ্ছি 6 র্যাম। এইভাবে যদি আমি ইউজ করি যে গ্যাপ 2 4 5, এখন ধরেন যে আমার প্রায় 24 পিক্সেল, চারপাশে একটা 24 পিক্সেলের গ্যাপ দরকার হইলো, তখন আমি গ্যাপ 6 লেখলেই কিন্তু হয়ে যেতেছে। আচ্ছা আমরা অ্যাপ্লাই করি এটা, দেখি কি হয়। আমি যদি গ্যাপ 1 দিই তখন কি হইতেছে, চারপাশে একটা 4 পিক্সেল করে আমার একটা জায়গা স্পেস নিতেছে। আমি যদি গ্যাপ 2 দিই, তাহলে এই যে গ্যাপটা আরো বাড়তেছে। 3 দিলে গ্যাপটা আরো বাড়তেছে, সুন্দর হইতেছে।
তো এইরকম ভাবে ইজিলি ভাবে আমরা দেখা গেছে ইউজ করতে পারতেছি। তারপর ওই যে যেটা কিনা আমরা ইউজ করতাম ফ্লেক্সের ক্ষেত্রে, যে যে কল স্প্যান, তারপর হলো গিয়ে রো স্প্যান যেটা আছে, মানে একটা আচ্ছা আসতেছে না কেন? ও, আচ্ছা। তো আমরা, আমি নিজে থেকেই দেখাইতেছি এটা, যে নর্মালি যেটা ইউজ করতাম, যে একটা বক্স 2 বক্স পরিমাণ যদি জায়গা নিতে চায়, যেমন এই বক্স 7 যেটা আছে, বক্স 7 যদি এই পর্যন্ত আমি এর বড় করতে চাইতেছি, যে বক্স 8 পর্যন্ত বড় করতে চাইতেছি, তখন আমার কি করতে হবে, বক্স 7 যেটা আছে, এই যে 7-এর এখানে যদি আমি যাই, আর তখন যদি আমি দেই গ্রিড কলস, তারপর যদি দেখা গেছে যে 2 ইউজ করি, না এটা না, এটা না, এটা না, এটা না, কল স্প্যান, কল স্প্যান, আচ্ছা ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স গ্রো, হ্যাঁ। আচ্ছা, এটা হলো কি, ওই যে ফ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা করতাম, যে কোন একটা বক্স দেখা গেছে আমার ছোট থাকতেছে, বা আমার আরেকটা বক্স দেখা গেছে একটু বড় দরকার, মানে অন্য একটা বক্স থেকে আরো বড় দরকার ওইটা, ওটা কই, কল স্পেন 2 দিলে মনে হয় হবে। কল স্প্যান 2, খেয়াল হ্যাঁ, নেই। শুধু কল স্পেন 2। আচ্ছা, ডিরেক্ট কল স্প্যান তো কাজ করার কথা না, না direct- কল স্পেন তো টেবিলে কাজ করে। না না, এখানে কাজ করবে না, ওইটা ওইটা কল ওইটা অন্য আরেকটা। কল আচ্ছা, কল হাইফেন স্পেন হাইফেন 2। call, না, হ্যাঁ, আচ্ছা। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আমি যদি কোনো একটা বক্সরে দেখা গেছে যে বড় করতে চাই, 2 বক্স বা 3 বক্স সমান জায়গা নিয়ে করতে চাই, যেটা কিনা আমরা ওই যে লেআউট যখন আমরা ইয়ে করছি, লেআউট যখন বানাইছি, যে প্রথমে হেডারটা থাকে হলে গিয়ে পুরা টোটালি আমার যে উইন্ডোজের যে রেশিও জুড়া থাকে আমার হেডারটা, তারপরে থাকে যে ন্যাবের জন্য আমি আলাদা আলাদা ছোট ছোট ভাগ নিলাম, তারপরে দেখা গেছে যে এই পাশে আমি কিছু কন্টেন্ট রাখলাম, মাঝখানে একটা বড় জায়গা নিলাম, ডান পাশে হালকা কিছু কন্টেন্ট রাখলে রাখলাম, না রাখলে নাই, এই পুরো জায়গাটা দেখা গেছে ওই কন্টেন্টের। নিচে আমি যখন ফুটারটা দিলাম, ফুটারটাকে আমি 3-4টা ভাগ করলাম, 3-4টা ভাগ করে তারপরে ইউজ করলাম। তো ওইটা যদি আমি গ্রিড দিয়েও করতে চাই, তো কল স্প্যান যদি আমি ইউজ করি, কল স্প্যান দিয়ে তারপর আমি যতটুকু জায়গা নিতে চাই, যেমন আমি যদি 2 বক্স সমান জায়গা নিতে চাই, তো এই যে অটোমেটিকলি বক্স 7টা 2 বক্স পরিমাণ জায়গা নিয়ে নিছে। হ্যাঁ, এটা আমরা দেখা গেছে নর্মালি সিএসএও করতে পারতাম, বাট এখানে জাস্ট একটা ক্লাস লিখেই আমার হয়ে যেতেছে। এরকম অনেক অনেক সুবিধা আমার এখানে দিতেছে, আপনারা যদি দেখা গেছে ইউজ করেন। যেমন ফন্ট সাইজ আছে, যে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, যে ফন্টের স্মল, এক্সট্রা স্মল সাইজ, যেটা এই যে এক্সেস। তো ফন্ট সাইজ আমরা যখন ইউজ করি, আমরা এখানে ইউজ করব যে টেক্সট অ্যাক্সেস। টেক্সট অ্যাক্সেস মানে কি, টেক্সট অ্যাক্সেস মানে হলে গিয়েছে এর যে ফন্ট সাইজটা হবে সেটা 12 পিক্সেলের। তো তারপর আরও আছে টেক্সট স্মল, টেক্সট বেস, মানে এক একটার এক এক রকম সাইজ। বেস মানে হলো গিয়ে নর্মাল, ওই যে একটা নর্মাল টেক্সট যেরকম হয়, যে 1 RAM এখানে যেরকম আছে, যে এই যে প্রতিটা বক্সের ভিতর যেরকম লেখা আছে, এগুলো হলো গিয়ে নর্মাল টেক্সট। তো নর্মাল টেক্সটের ক্ষেত্রে হলো গিয়ে যে জাস্ট টেক্সট বেস লিখে দিলেই হবে। কিন্তু আমরা ওই টেক্সটটাই যদি বড় করতে চাই, যেমন আমার 20 পিক্সেল, 24 পিক্সেল, 30 পিক্সেল, 36 পিক্সেল এরকম দরকার হইলো, তখন আমরা এই যে টেক্সটগুলো ইউজ করতে পারি। তো এই টেক্সটগুলো দেখার জন্য নর্মালি এই সেকশনটা বাদ দিয়া, যদি আমরা দেখা গেছে একটা আমরা যদি একটা H1 নেই, H1 নিয়ে আমরা দেখলাম যে টেলউইন্ড হেডিং যদি আমি লিখি, তাহলে কি আসতেছে, নর্মালি একটা প্যারাগ্রাফ আর একটা
H1 এর মধ্যে খুব একটা চেঞ্জ কিন্তু দেখা যাইতেছে না। টেলউইন্ড প্যারাগ্রাফ, এই যে দেখেন আপনারা লেখাটা, যে একটা হেডিং বা আর একটা যে প্যারাগ্রাফ বোঝার কোনো ওয়ে নাই, কিন্তু আমরা সিমেন্টিক ট্যাগের জন্যই কিন্তু এখানে H1 বা P ইউজ করছি। তো এইটা যদি আমার চেঞ্জ করা লাগে তখন মানে একটা H1 টাইপেরই সাইজই আমি দিব এখানে, ওটা আমি কিভাবে করতে পারি? ওটা আমার টেক্সট সাইজটা বড় দরকার, তো টেক্সট সাইজটা বা ফন্ট সাইজটা আমার বড় দরকার। তো বড় করার জন্য আমি কতটুক বড় আসলে করতে পারি? এখন কতটুক বড় আপনি দিবেন এটা আপনার প্রজেক্টের উপর বা আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে, আপনার টেক্সটের সাইজটা কীরকম হবে। এখন হেডিংয়ের সাইজটা আমরা নর্মালি যে H1 ইউজ করি সেই H1 এর সাইজটা হলো গিয়ে 32 পিক্সেল, তো 32 পিক্সেল প্রায়। তো এইখানে আমার ডিরেক্ট 32 পিক্সেল নাই, এখানে 30 পিক্সেল আছে, 36 পিক্সেল আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, 3 এক্সেল 4 এক্সেল, বা আপনি চাইলে আরও বড় ইউজ করতে পারেন যে আপনার হেডিংটা আরও বড় হবে, 5 এক্সেল আছে, 6 এক্সেল আছে, 48 পিক্সেল, 60 পিক্সেল, এরকম 7 এক্সেল মানে কি 72 পিক্সেল। আমার এরকম দেখা গেছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমার কত পিক্সেল আসলে দরকার। তো আমরা যদি ইউজ করি মেনলি আমরা একটা ইউজ করে দেখি যে আমার এখানে টেক্সট দরকার 5 এক্সেলের একটা টেক্সট দরকার, তো তখন আমার এই যে আমার হেডিংটা কিন্তু বড় হয়ে গেছে। আমার আপনারা যদি আমার এই প্যারাগ্রাফটা দেখেন, প্যারাগ্রাফের মধ্যেও যদি আমি একটা ক্লাস দেই যে এইখানেও আমি দিলাম যে টেক্সট 5 এক্সেল, যে আমার প্যারাগ্রাফের টেক্সটটাও বড় দরকার, তখন দেখেন এই দুইটাই কিন্তু সমান দেখাইতেছে, আমার দুইটাই কিন্তু সমান দেখাইতেছে তখন। তো এই দুইটা সমান দেখানোর পরে তো প্যারাগ্রাফ যেহেতু আমার ছোট হইব, তো প্যারাগ্রাফের কি টেক্সট বেস দরকার, মানে আমার নর্মাল টেক্সট দরকার, যে ওই যে র্যাম যেটা 1 র্যাম বা 16 র্যাম বা নর্মাল টেক্সটের সাইজই হলো গিয়া এই যে এটা টেক্সট বেস। আর আমি যদি বড় করতে চাই তখন হলো গিয়ে 5 এক্সেল। এখন কথা হলো গিয়ে আমার টেক্সটটা বড় হইলো, কিন্তু আমার কথা টেক্সটটা হলো গিয়ে যে মোটা দরকার। তো মোটা আমি কিভাবে করব? আমরা যখন সিএসএস লিখছি তখন কিভাবে করছি আপনাদের খেয়াল আছে? হ্যাঁ নিশ্চয়ই খেয়াল আছে যে ফন্ট ওয়েট আমরা ইউজ করছি। তো সেই ফন্ট ওয়েট জিনিসটাও কিন্তু আপনারা এখানে ইজিলি পাওয়া যাইতেছেন, যে ফন্ট ওয়েট। ফন্ট থিন মানে কি, মানে অনেক চিকন, এক্সট্রা লাইট, মানে থিনের চেয়ে একটু মোটা, মানে ফন্ট ওয়েট তখন 200। এই যে ফন্ট ওয়েট যেটা 400 এটা হলো গিয়ে নর্মাল, আর এর থেকে নিচের গুলো হলো গিয়ে দেখা গেছে যে ছোট হইতেছে, আর উপরের গুলো হলো গিয়ে বড় হইতেছে। এই যে ফন্ট ব্ল্যাক মানে ফন্ট ওয়েট 900, অনেক মোটা এটা। এক্সট্রা বোল্ড 800, বোল্ড 700। আচ্ছা আমরা বোল্ডই করে দেখি, কারণ আমরা জানি যে আমাদের H1 টেক্সটটা সবসময় বোল্ড হয়। তো ফন্ট বোল্ড এটা যদি আমরা ইউজ করি তা আমার ফন্টটা তখন দেখা গেছে ওই যে ফন্ট ওয়েট 700 যেটা ওই রকমভাবে বিহেভ করতেছে। আমার প্যারাগ্রাফের টেক্সটটাও যদি আমার বড় দরকার হয়, মানে মোটা দরকার হয়, তখন আমি এটা দিলাম যে ফন্ট 500, তখন এটা আর একটু মোটা হইলো। আচ্ছা হইলো নাকি? কারণ হয় নাই কেন? কারণ এই যে 500-এর ক্ষেত্রে লিখলে হইব না, আমার লিখতে হইব ফন্ট মিডিয়াম, এটা লিখতে হইব। তো ফন্ট মিডিয়াম এটা যদি আমি লিখি, ফন্ট মিডিয়াম যদি লিখি তখন আমার এই যে টেক্সটটা আপনারা দেখেন, এই যে এটা ছিল নর্মাল টেক্সট, আমি যখন মিডিয়ামটা লিখলাম তখন হলো গিয়েছে এটা আরেকটু মোটা হইলো। তো এরকমভাবে দেখি আর কি কি আছে। তারপর আমরা অনেক সময় যে লাইন হাইট ইউজ করি, যে এক লাইনের থেকে আরেক লাইনের গ্যাপ, কিন্তু কথা হলো গিয়ে এইখানে কিন্তু লাইন হাইটের বলতে টেলউইন্ড যা বোঝায় লিডিং ইউজ করে তারা, লিডিং 3, লিডিং 4, এর মানে এক একটা লাইন থেকে আরেকটা লাইনে 12 পিক্সেল, 16 পিক্সেল, 20 পিক্সেল এরকম একটা গ্যাপ আপনি ইউজ করতে পারেন। নর্মালি এক লাইন থেকে আরেক লাইনে গ্যাপ থাকে 16 পিক্সেলের, এর মানে হলো গিয়ে লিডিং 4, এটা হলো গিয়ে ডিফল্টভাবে সব ব্রাউজারে ইউজ করা থাকে। তারপরেও যাতে আপনার প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগে আপনি বিভিন্ন লাইন হাইট ইউজ করতে পারেন। তারপর আরও যদি দেখি যে টেক্সটের কালার, আমরা অনেক সময় টেক্সটের কালার চেঞ্জ করি। এই দেখেন বুটস্ট্র্যাপেও কিন্তু আমরা টেক্সট কালারগুলো চেঞ্জ করছি, বা ফন্ট কালারটা চেঞ্জ করছিলাম। টেক্সট কালার, টেক্সটের যে কালারগুলো আছে কালারগুলো কই, কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা কালার এন্ড ব্যাকগ্রাউন্ড, এইখানে আমরা এই যে যেটা ইউজ করছিলাম যে টেক্সটের ক্ষেত্রেও
আমরা সিমিলারলি এই কালারগুলো ইউজ করতে পারতেছিলাম, যে ওরা আমারে দিছে প্রাইমারি, আমার প্রাইমারি কালার বলতে এই যে নীলটাই বোঝায়, সেকেন্ডারি কালার বলতে আমার এই অ্যাশ কালারটা বোঝায়, সাকসেস বলতে গ্রিন, ডেঞ্জার বলতে রেড, ওয়ার্নিং বলতে ইয়েলো, ইনফো বলতে আকাশি, লাইট বলতে সাদা, এরকম কালারগুলো বুঝাইতেছে। কিন্তু এইখানে আমার দেখেন কি সুবিধা, কি পরিমাণ সুবিধাটা দিয়েছে, যে টেক্সটের আমার ইনহেরিট মানে হালকা নর্মাল কালার, তারপর কারেন্ট এরকম কালার, তারপর আমার মনে করেন যে আমার দরকার হলো আমার টেক্সটটা রেড কালার লাগবে, ঠিক আছে, তো আমি দেখা গেছে যে এখানে একটু নিচে যাই, এই যে এইখানে এই কটা কালারই না, আপনি যদি নিচে যান একটু স্ক্রল করেন মাউসটা, তো আপনি দেখবেন যে কি পরিমাণ কালার ওরা ইউজ করছে। এখানে যাইতে যাইতে এই যে আপনি দেখতে পারেন যে টেক্সট রেড আছে, এই রেড আপনি যদি নর্মাল রেড ইউজ করতে চান, এই যে 50 থেকে শুরু করে 950 পর্যন্ত, মানে আস্তে আস্তে লাইট থেকে শুরু করে একদম ডিপ হইতে 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 একদম ডার্ক হয়ে যায়। তো নর্মালি কালারটা হলো গিয়ে 700 যে রেডের নর্মাল কালার হয়ে গিয়ে টেক্সট রেড 700 যদি আমি দেই, রেডের নর্মাল কালারটা পাবো। আর এর থেকে আস্তে আস্তে যদি লাইট দরকার হয় তাহলে আমি আরও কমায়া নিতে পারি, আর যদি আমার ডার্ক দরকার হয় তাহলে বাড়ায় আমি নিতে পারি। আচ্ছা, আমরা যদি দেখা গেছে যে এখানে হালকা অ্যাপ্লাই করেও দেখতে চাই, যে আমার এই যে যে ইয়েটা আছে, হেডিংটা আছে, আমি যদি এখানে ইউজ করি যে টেক্সট রেড, রেড দিয়ে ধরেন আমি 100 দিলাম, 100 দিলে এই যে আমার হালকা হয়ে গেল। আমি যদি আরেকটু গাঢ় করতে চাই 400 দেই, 400 দিলে আরেকটু গাঢ় হয়, মানে নর্মালি টমেটো কালারের মতো দেখা যায়। যেটা 700 দিলে আমার অ্যাকচুয়াল রেড কালারটা আসে, বা আরেকটু রেডের চেয়ে একটু ডিপ আসে। আর যদি আরও ডার্ক করতে চাই তখন আমি 950 পর্যন্ত যাইতে পারি। এটা এই যে আরও ডার্ক, মানে ডার্ক হইতে হইতে কালো হয়ে গেছে। আচ্ছা, আমরা নর্মাল রেডেই রাখি বিষয়টা, এই যে নর্মাল রেডেই রাখলাম বিষয়টা। তো তারপরে ঠিক একইভাবে টেক্সট ডেকোরেশন, আমরা যেটা দেখছি যে টেক্সট ডেকোরেশন বলতে কি বোঝায়, যে একটা টেক্সটের ক্ষেত্রে টেক্সটের নিচে যদি আমার কোনো আন্ডারলাইন দরকার পড়ে বা ওভারলাইন দরকার পড়ে বা লাইন থ্রো দরকার পড়ে, এই জিনিসগুলো জাস্ট আমরা একটা ক্লাস লেখেই কিন্তু লিখতে পারতেছি, যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নো আন্ডারলাইন, এরকমভাবে নর্মালি ইউজ করেই করে ফেলতে পারতেছি। আর ওই যে হোবার, যে হোবার হইলে দেখা গেছে আন্ডারলাইন হবে টেক্সটের মধ্যে, এই হোবারটাও কিন্তু এখানে আমরা ইজিলি একটা লাইনের মধ্যেই ইউজ করতে পারতেছি। তারপর টেক্সট ডেকোরেশন কালার, এগুলো বিভিন্ন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইলটা কি কি আছে, যে টেক্সটের যে স্টাইলে যে টেক্সটের নিচে একটা সিঙ্গেল লাইন থাকবে, ডেকোরেশন সলিড মানে একটা সলিড লাইন থাকবে, ডেকোরেটর ডবল লাইন থাকবে, ডটেডের লাইন থাকবে, এরকম বিভিন্ন ডেকোরেশন আপনারা করতে পারেন। এখন কথা হলো গিয়া যে অনেক ক্ষেত্রে এগুলো আপনারা দেখা গেছে নিজেরা ইউজ করে করে দেখতে পারেন, মানে একদিনে তো আর সব দেখা সম্ভব না। যখন আপনারা প্রজেক্টে ইউজ করতে যাবেন, একটা ছোটোখাটো প্রজেক্ট করবেন, তখন দেখবেন যে আপনার অনেক কিছুই দেখা হয়ে গেছে। যেটা আপনার খোঁজা দরকার আপনি জাস্ট এখানে কুইক সার্চে যেয়ে সার্চ করেন, পেয়ে যাবেন। তো আমরা দেখা গেছে যে অনেক সময় কি করি, একটা টেক্সট আমার হয় লেফটে নেওয়া দরকার বা রাইটে নেওয়া দরকার বা সেন্টারে আনা দরকার। যেমন আমি যদি এই যে এই টেক্সটার কথা বলতেছি, যে এই হেডিংটা যে আমি প্যারাগ্রাফটা যে আমি ইউজ করছি, এখানে প্যারাগ্রাফটা কিন্তু আমার লেফট সাইডে আছে বা হেডিংটা আমার লেফট সাইডে আছে, আমার টেক্সটটা হয়তো বা সেন্টারে নেওয়া লাগতে পারে বা রাইটে নেওয়া লাগতে পারে। তো আমি যদি আমার এই প্যারাগ্রাফটার এখানে যাইয়া যে টেক্সট পজিশন, এটা যদি আমি চেঞ্জ করি, বা এই যে টেক্সট ট্রান্সফর্ম না টেক্সট অ্যালাইন, হ্যাঁ টেক্সট অ্যালাইন, যেটা যে আমার নর্মালি থাকে হলে গিয়ে লেফট সাইডে আমার টেক্সটগুলো আছে। বা টেক্সট যদি আমি সেন্টারে নেই, তাহলে দেখা গেছে আমার টেক্সট অ্যালাইন সেন্টার, এই সিএসএসটা কিন্তু আমরা ইউজ করছি ওই টেক্সটগুলো সেন্টারে আনার জন্য। বা এইখানে যদি আমি ইউজ করি এটা টেক্সট জাস্ট খালি সেন্টার লিখলেই হবে, অ্যালাইন লেখা লাগবে না। এই যে আমার টেক্সটটা সেন্টারে চলে গেল, প্যারাগ্রাফ টেক্সটটা এটা সেন্টারে এসে পড়ছে। আমি যদি এটা রাইট সাইডে নিতে চাইতাম, তাহলে দেখা গেছে যে টেক্সট রাইট, যে তুমি ডানে যাও, এই তো ডানে চলে গেছে। আমি যদি এটার নিচে একটা এটাকে আমি সেন্টারেই রাখি, সেন্টারে রাখলাম, যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমি নর্মালি জাস্ট বিজি লিখে আমি কি কালার ইউজ করব সেটা দিব। বিজি লিখে আমি যদি দেখা গেছে যে গ্রিন দেই, গ্রিন দেওয়ার পরে গ্রিনের যে কালারটা আছে নর্মালি শুরু হয় 100 থেকে, যেটা আপনাদের বললাম যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসতেছে, আর ডিফল্ট কালারটা হলো গিয়া 700 না 700 মানে একটু ডার্ক। আরও যদি আমি লাইট চাই
তাহলে 400 মানে আরেকটু 700 থেকে একটু কমায় দিলাম, তাহলে আরেকটু আমার লাইট হইলো। এই কালারগুলো কিন্তু দেখা গেছে আমি কিন্তু মুখস্থ করতেছি না, এগুলো এগুলো জাস্ট প্র্যাকটিস করতে করতে এরকম হয়েছে। যে এই প্র্যাকটিসটা কীভাবে আসছে, এই যে আমি জাস্ট এখানে লেজায় সার্চ দিছি যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দিব, আমি পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কালার, যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে ইউজ করব, এই যে ওরা কিন্তু আমার বইলা দিতেছে যে এই যে ব্যাকগ্রাউন্ড বিজি ট্রান্সপারেন্ট তুমি যদি যখন দিবা তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তুমি যখন বিজি ব্ল্যাক লিখবা তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ব্ল্যাক হবে, হোয়াইট। এই যে এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড কালার আমারে দিয়ে দিছে। এই যে এগুলো সব কালার, সব কালার আপনাদের যেটা দরকার হইব, যেটা খুঁজা লাগবো ওটা খুঁজবেন। এখন কথা হলো গিয়ে যে এই পেজে আইসা এখন আমি রেড কালার খুঁজতেছি, এখন রেড কালার কি আমি এরকম স্ক্রল করে করে খুঁজবো না, আপনি এখানে কন্ট্রোল এফ দেন আপনার কিবোর্ডের, তারপর আপনি সার্চ দেন না রেড, এই দেখেন রেড আইসা পড়ছে, এই যে রেড আইসা পড়ছে। তখন আপনার রেডের যেটা দরকার পড়ে ওইটা আপনি নেন, ওই ক্লাসটা নিয়ে আপনি ওইখানে বসায় দেন যে বিজি রেড 950, এটা যদি আমি কপি করি, কপি করে নিয়ে আমি এখানে বসায় দিলাম যে আমার বিজি গ্রিন ভালো লাগতেছে না, আমি একটু রেড ব্যাকগ্রাউন্ড চাইতেছি, এই যে আমি আইনা বসায় দিলাম, হয়ে গেল। না আমার আগেরটাই ভালো ছিল, যাক আগেরটাই রাখলাম। তো আমি যদি আরও জিনিস দেখি, এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, বর্ডার দেখলাম, আমি যদি টেক্সটে, তারপর এখন কথা হলো গেছে কি আছে আর এরকম আরও অনেক কিছু আছে যা আপনাদের দরকার। প্রায় 99% কাজই একটা প্রজেক্টের আপনি এখান থেকে করতে পারবেন। যে বক্স শ্যাডো জিনিসটা কি, ওই যে একটা বক্স আমি বানানোর পরে বক্সের চারপাশে যে আমি শ্যাডো ইউজ করি, ওই শ্যাডোগুলাই, এই শ্যাডোগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে এই যে এখানে আমি যদি শ্যাডো স্মল দিই তাহলে একটা আমার শ্যাডো আসবে, নর্মাল শ্যাডো, তারপর শ্যাডো মিডিয়াম, মানে একটা মিডিয়াম সাইজের শ্যাডো দেখাবে, এই যে এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লার্জ, একটু লার্জ, এক্সেল সাইজ মানে একটু বড়, ডবল এক্সেল মানে আরেকটু বড় সাইজের একটা শ্যাডো দেখাবে। অপাসিটি মানে কি, কোন একটা জিনিস আমার স্ক্রিনের ভিতর কতটুকু দেখা যাইব। অপাসিটি 100 মানে হলো কি আমার 100% দেখা যাইব। অপাসিটি 75 মানে কি, মানে আমার কোন একটা কিছু যে 75% দেখা যাবে। এই যেমন এই বাটনটা দেখেন আস্তে আস্তে ব্লার হইতাছে, এই যে 50 আস্তে আস্তে ব্লার হইতাছে, 25 আস্তে আস্তে ব্লার, মানে একবারেই মোটামুটি ব্লার হয়ে গেছে। আর অপাসিটি যদি আমি 0 দিয়ে দিই তাহলে একবারে নাই হয়ে যাবে, এই যে অপাসিটি 0 মানে নাই। আর আস্তে আস্তে যদি আমি অপাসিটি দিতে থাকি মানে কমাইতে থাকি তাহলে হলো না, অপাসিটি 100 দিলে তার মানে হলো গিয়ে অপাসিটি 1, তার মানে হলো গিয়ে নাই হয়ে যাবে। অপাসিটি যদি আমি 100 দিই তাহলে নাই হয়ে যাবে। আর যদি অপাসিটি আরও ইয়া করি, যে এইভাবে দিতে থাকি, বিভিন্ন ভ্যালু আছে আমি চাইলে ইউজ করতে পারি। তারপর বর্ডার কালার, আলাদা আলাদা বর্ডার কালার ইউজ করা যায়, এই যে বর্ডার হোয়াইট, বর্ডার রেড এরকম। ব্যাকগ্রাউন্ড, ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি ইউজ করতাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ছবি ইউজ করতাম, বা গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করতাম, এগুলো আপনারা এই যে এখান থেকে পাবেন। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, বিভিন্ন কালার, পজিশন আছে, মানে লেফটে থাকবে না, টপে থাকবে না, বটমে থাকবে, কোথায় থাকবে ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা। তারপর ওই যে ব্যাকগ্রাউন্ডের একটা ছোট ছবি সাইজটা যদি ছোট হয় তাহলে আমরা অনেক সময় দেখছি না যে ব্যাকগ্রাউন্ড রিপিট হইতে থাকে বারবার একটা ছবি, এই যে রিপিট, নো রিপিট, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাইজটা কীরকম দিতে পারেন, অটো কভার কন্টেন্ট, এই যে কভার, বিজি কভার, এটা লিখলেই আমার ব্যাকগ্রাউন্ডের সাইজটা এই যে ব্যাকগ্রাউন্ড কভার হয়ে যেতেছে, মানে ফুল ব্যাকগ্রাউন্ডে নিতেছে। কন্টেন্ট মানে কি, মানে ইমেজের সাইজটা যতটুকু অতটুকুই, এরকম। তো এইভাবে দেখা গেছে যে আমরা আমাদের যে সিএসএসগুলো আছে, সিএসএস ইউজ করে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো। আপনারা যখন প্রজেক্ট দেখবেন তখন দেখা গেছে আপনাদের কাছে আরও সহজ মনে হবে। ছোট ছোট কাজ করেন, কাজ করলে দেখা গেছে যে আরও বুঝবেন। এখানে যখন নিজে ইমপ্লিমেন্ট করতে যাবেন এখানে সার্চ করে করে, তখন দেখবেন যে আরও সহজ লাগতেছে, যে এত এত অপশন, এত এত সহজে আমি আমার কাজগুলো করে ফেলতেছি। তো তখন আপনার কাছে আরও দেখা গেছে যে বেটার লাগবে, কাজ করে মজা পাবেন, প্রজেক্টগুলো করে মজা পাবেন। সো আমি যেটা বলবো যে সবাই প্র্যাকটিস করেন ভাই। প্র্যাকটিস করলে, আমি যে এতক্ষণ বললাম, এতক্ষণ বইলা কিচ্ছু হইব না যদি নিজে প্র্যাকটিস না করেন। সো আমাদের প্রত্যেকেরই উচিত নিজের প্র্যাকটিস করা। তো আজকে এই পর্যন্তই স্যার, অল আর ইয়োর্স।